নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে আমাদের এক্সাম সেটা কিন্তু সম্প্রতি শেষ হয়েছে এবং এর যে পেপার রয়েছে সেই পেপারের শিফট ওয়াইজ কোশ্চেনগুলো আমরা দেখে নেব এই ক্লাসের মাধ্যমে। তো ক্লাসটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো তোমরা সকলে এটা অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসবে এবং এখান থেকে আমাদের সমস্ত প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, অপশান রয়েছে এবং তোমাদের কোশ্চেন পেপার এখানে দুটো ভাষায় রয়েছে, বাইলিঙ্গুয়াল, ইংলিশ এবং আমাদের বাংলা ভাষায়। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সকলে লাইক করে দেবে, তোমাদের মিনিমাম যে লাইকের টার্গেট যেটা কিন্তু 400 রয়েছে এবং এখানে কিন্তু যত বেশি লাইক এবং শেয়ার হবে পরবর্তী যে টপিকগুলো রয়েছে, পরবর্তী শিফটগুলো রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। সবই তোমাদের লাইক এবং শেয়ারের উপর নির্ভর করবে। তো ফার্স্ট আমাদের এখান থেকে কোশ্চেন শুরু হচ্ছে, তার আগে তোমাদের সকলকে বলে রাখি, তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে যেখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পাবে এবং সকলে সাবস্ক্রাইব করে রাখবে। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে, এটা গ্র্যাজুয়েট লেভেল 2025-এর এক্সাম যেটা হয়েছিল সেটার 2024 সালের নভেম্বরে দুগ্ধ বিপ্লব ভারতের অবদানকে সম্মান জানাতে কোন দিনটি পালন করা হয়েছিল? তো এখানে আমরা জানি যে দুধ বিপ্লব অর্থাৎ শ্বেত বিপ্লবের কথা বলা হচ্ছে, কারণ শ্বেত বিপ্লব এটা কিন্তু দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত ছিল। আর শ্বেত বিপ্লবের জনক ছিলেন কে? ভার্গিস কুরিয়েন। এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা কত তারিখে এই ন্যাশনাল যে আমাদের মিল্ক ডে সেটা আমরা পালন করি। তো জাতীয় দুগ্ধ দিবস, যেটা কিন্তু আমরা আমাদের রাইট অ্যান্সার এখানে হবে জাতীয় দুগ্ধ দিবস, এবং এটা কিন্তু পালন করা হয়ে থাকে 11ই জানুয়ারি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আমাদের পরের কোশ্চেন আছে, মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL ওমেন্স প্রিমিয়ার লিগ 2025-এর শিরোপা কে জিতেছে? সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান 4টে রয়েছে আমাদের। তো এখানকার আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্স এখানে জয়লাভ করেছিল এবং এখানে কিন্তু রানার্স আপ কে হয়েছে সেটাও দেখতে হবে। রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। আর তোমাদের বলে রাখি, এই WPL যেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টানা দ্বিতীয়বার কিন্তু এখানে কিন্তু তারা জয়লাভ করেছে। ঠিক আছে, আর দিল্লি ক্যাপিটালস এখানে কিন্তু রানার্স আপ হয়েছে। পরের কোশ্চেন, কোন ধরনের অধস্তন আদালত মূলত সম্পত্তির মালিকানা এবং চুক্তিভিত্তিক বিরোধগুলির মীমাংসা করে থাকে? তো এখানে বলা হয়েছে যে কোন ধরনের আদালত সেটা করে থাকে, যে মূলত যে সম্পত্তির যে মালিকানা এবং চুক্তিভিত্তিক যে বিরোধগুলো রয়েছে সেগুলোকে মীমাংসা করে কে? কোন অধস্তন আদালত? সঠিক অ্যান্সার হবে অবশ্যই দেওয়ানি আদালত। পরের প্রশ্ন আছে, এট্টুত তোগাই সংগ্রহ থেকে সঙ্গম সংকলন যেটা রয়েছে পুরাণানুরূপ এবং প্রতিরূপত্তুর কিসের সাথে সম্পর্কিত? তো এখানে যে প্রশ্নটা রয়েছে এটা অত্যন্ত কঠিনের মধ্যেই তোমাদের হিসাব করা হবে। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, রাজাদের যে বীরত্ব এবং প্রশংসা এবং তাদের যে কর্মকাণ্ড, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো উপকূল রেখা নেই? তো সঠিক অ্যান্সার তো আমরা সকলেই জানি, কারণ উপকূলে যেটা অবস্থান করছে সেগুলো সবারই উপকূল রেখা থাকবে, কিন্তু এখানে কিন্তু একটা রাজ্য রয়েছে যেটা কিন্তু উপকূলে অবস্থান নয়, যার অবস্থান হচ্ছে কোথায়? অবশ্যই নর্থ ইস্টার্ন আমাদের ওয়েস্টার্ন রিজিয়নে, যেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান এখানে কোনো রকম কিন্তু উপকূল নেই, কারণ থর মরুভূমির সাথে যুক্ত রয়েছে, কানেক্ট রয়েছে রাজস্থান। আর এখানে আমরা জানি যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা সকলেরই কিন্তু উপকূল রয়েছে। তো তোমরা বলবে এখানে যে আমাদের গুজরাট রাজ্য রয়েছে, গুজরাটের যে মূল যে উপকূল রেখা রয়েছে তার টোটাল যে লেন্থ রয়েছে সেটা কত? আমরা জানতাম আগে যে গুজরাটের টোটাল যে উপকূল রেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে 1600 কিলোমিটার, তাই তো? কিন্তু বর্তমানে কিন্তু যে গুজরাটের কোস্ট লাইনের যে লেন্থ সেটা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, যেটা 2300 কাছাকাছি হয়েছে। এবং আমাদের এটাও জিজ্ঞাসা করা হয় টোটাল ভারতে যে সমস্ত উপকূল রেখা রয়েছে তার টোটাল লেন্থ কত, যেটা কিন্তু আমরা জানতাম যে 7516 কিলোমিটার, কিন্তু এটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু বর্তমানে 11,000-এর কাছাকাছি হয়েছে, যে কোস্ট লাইনের সংখ্যাটা আমি বলছি। এবং এখানে মেনল্যান্ড যে কোস্ট লাইনটা রয়েছে সেটা হচ্ছে 7870-এর কাছাকাছি। এছাড়া সমস্ত আইল্যান্ড মিলিয়ে এটা কিন্তু 3000-এর কাছাকাছি হয়ে যায়। চল পরের কোশ্চেন দেখি। আর সব থেকে বেশি রয়েছে কিন্তু গুজরাটে, ঠিক আছে, কোস্ট লাইনের লেন্থ। কোন বছরে টেলিকম নীতির অধীনে ভারতীয় টেলিকম খাতে উদারীকরণ করা হয়েছিল? এটা কত সালে করা হয়েছিল টেলিকম নীতির অধীনে? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 1994 সালে।
1994 সালে যে টেলিকম নীতির অধীনে ভারতীয় যে টেলিকম খাত যেটা উদারীকরণ যেটা কিন্তু করা হয়েছিল। পরে প্রশ্ন রয়েছে, হাইড্রোলাইসিসের ফলে নিচের কোন দ্রবণটি সামান্য অ্যাসিডিক হয়ে থাকে? তো এখানে কোন দ্রবণটি হয়ে থাকে হাইড্রোলাইসিসের মাধ্যমে সামান্য অ্যাসিডিক হয়ে থাকে, কোন দ্রবণটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই NH4Cl। তো এখানে NH4Cl এর ফুল ফর্ম কী হবে? এটার মানে হচ্ছে আমাদের কি অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু NH4Cl। পরে কোশ্চেন, গুপ্তোত্তর রাজনীতিতে ভক্তি শব্দের অর্থ কি? তো গুপ্তোত্তর রাজনীতিতে ভক্তি শব্দের অর্থ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে প্রদেশ। এটা গুপ্তোত্তর রাজনীতিতে, হিস্ট্রি থেকে। পরবর্তী প্রশ্ন আছে, ফেডারেল বিরোধে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার এবং রিট এখতিয়ারের মধ্যে মূল পার্থক্য কি? তো সুপ্রিম কোর্টের যে মূল এখতিয়ার রয়েছে এবং রিট এখতিয়ার রয়েছে তাদের মধ্যে মূল পার্থক্য কোনটা? আমাদের চারটে অপশান রয়েছে, কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, ফেডারেল বিরোধের এখতিয়ারের উপদেষ্টামূলক যখন রিট এখতিয়ারের বাধ্যতামূলক। আর এই রিট সম্পর্কে আমাদের জানতে হবে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনারই কিন্তু রিট জারি করার যে ক্ষমতা সেটা কিন্তু পাওয়ার কিন্তু রয়েছে, ইস্যু করতে পারে রিট। এবং এখানে কিন্তু কত নম্বর আর্টিকেলের মাধ্যমে তারা রিট প্রয়োগ করে, যেমন সুপ্রিম কোর্টের যদি কথা বলি তারা কিন্তু 32 আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এছাড়া হাইকোর্ট রয়েছে আমাদের যে রাজ্যের, তারা কিন্তু 226 নম্বর যে আর্টিকেল রয়েছে তার মাধ্যমে তারা কিন্তু রিট জারি করতে পারে। তো এই যে 32 নম্বর আর্টিকেলকে কিন্তু বলা হয়ে থাকে সংবিধানের হৃদয় এবং আত্মা, যেটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন। কারণ আমাদের যে কোনো মৌলিক অধিকার যদি কোনো রকমভাবে আঘাত হয় তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি। এছাড়া আমাদের দেখতে হবে যে সমস্ত রিট রয়েছে কতগুলো রিট রয়েছে, যেমন টোটাল 5টা রয়েছে। কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সেন্টাউরি এবং কো ওয়ারেন্টো। তো এই 5 ধরনের কিন্তু রিট কিন্তু জারি করা হয়। পরে কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন উপাদানগুলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ এর অংশ নয়? আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কিন্তু সিপিইউ এর মস্তিষ্ক বা ব্রেনও বলা হয়ে থাকে, মানে কম্পিউটারে। তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হবে গ্রাফিক কার্ড। গ্রাফিক কার্ড কিন্তু এর কোনো রকমভাবে অংশ নয় সিপিইউ এর, কারণ কন্ট্রোল ইউনিট রয়েছে, রেজিস্টার রয়েছে এবং এএলইউ যেটাকে আমরা বলে থাকি অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটারও ফুল ফর্ম কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো এগুলো কিন্তু সিপিইউ এর অংশ। পরের কোশ্চেন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালের নভেম্বরে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা আমাদের রয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে আমরা সংক্ষেপে ক্যাগ বলে থাকি, যেটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তার বর্তমান পদে রয়েছেন সঞ্জয় মূর্তি। সঞ্জয় মূর্তি। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এবং এই যে আমাদের রয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা সংবিধানের একটা সাংবিধানিক পদ এটা, এবং এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে? যেটা আমাদের রাইট অ্যান্সার হবে সংবিধানের 148 নম্বরে কিন্তু এর এস্টাবলিশমেন্টের কথা কিন্তু রয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কথা। আর এর বর্তমান কিন্তু রয়েছেন কে সঞ্জয় মূর্তি। পরে কোশ্চেন আছে, আর সামনে আমাদের এনটিপিসি এক্সাম রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের, তার জন্য তোমাদের বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যে জিকে কোশ্চেন লাস্ট এক্সাম 2020-21 133টা শিফটে 5000 প্লাস জিকে কোশ্চেন, এটা কিন্তু সকলে করে নেবে, কারণ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এখানকার থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। যেমনটা 2025-এর আমাদের গ্র্যাজুয়েট লেভেল রয়েছে সেখান থেকে যেমন প্রশ্ন আসবে, ঠিক সেরকম কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে 2020-21 133টা শিফটে 5000 প্লাস কোশ্চেন, এখান থেকেও প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, কারণ এখানে একটা দুটো জিকে নয় 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে। আর এটা কিন্তু তোমরা 99 টাকা পেয়ে যাচ্ছ একদম অল্পর মধ্যে, ঠিক আছে, যেটা 133টা শিফট কিন্তু এখানে টোটাল রয়েছে, যেটা 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, এবং পিডিএফটা দুটো পার্টে তোমরা পেয়ে যাবে। এই যে নাম্বার রয়েছে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, নম্বরের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে, আর ওই নম্বরেই তোমরা ডেমো পিডিএফও দেখতে পাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত, জুন মাসটা খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে সেটা। আর এখানে কিন্তু প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এগুলো কিন্তু 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন টোটাল রয়েছে, ঠিক আছে। প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, একটাও বাদ দেওয়ার মতো নয়, যেগুলো প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত একদম কোশ্চেনগুলো রয়েছে সেইভাবে। এগুলো এসএসসি, রেলওয়ে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই সমস্ত পিডিএফগুলো তোমরা কিন্তু প্রতি মাসে ₹20 অর্থাৎ ₹20 পার মান্থ তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের।
এবং তোমাদের বলে রাখি 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটাও তোমাদের কিন্তু পড়তে হবে, এবং 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমাদের প্রতি মাসে টপ 100 কোয়েশ্চেন রয়েছে, সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর হিসাব করলে টোটাল 1200 কোয়েশ্চেন পাবে। তার সাথে পাবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই 50টা পেজের জিস্ট, যেখান থেকে আমাদের এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে। তো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে, যারা সামনে এসএসসি এক্সামগুলো দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো এইটা কিন্তু তোমরা 2024-এর যে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি এই 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওখান থেকে কিন্তু অনেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে, কারণ গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বেশি কিন্তু কভার করেছিল, ঠিক আছে। চলো আমরা এবার দেখে নিই যে বায়োলজির যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে একদম লাস্ট 10 ইয়ার্সে কোয়েশ্চেন রেলওয়েতে আসা, এবং কিছু কোয়েশ্চেন রয়েছে এসএসসিতে আসা কোয়েশ্চেন, যেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এটা তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ যাদের সামনে আরআরবি যে আমাদের রেলওয়ের গ্রুপ ডি এক্সাম বা লেভেল 1-এর যে এক্সামটা রয়েছে, এছাড়া এএলপি টেকনিশিয়ানের মতো এক্সাম যেখানে সায়েন্সের পোর্শন বেশি রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এই বায়োলজির কোয়েশ্চেন পেপারটা গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে 1250+ নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, সবই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এবং এখানে টোটাল নাম্বার অফ পেজেস যেটা রয়েছে সেটা 70টি পেজ রয়েছে, এবং এই পিডিএফটি তোমরা 60 টাকা দিয়ে পেয়ে যাবে। এখানে কমপ্লিট বায়োলজি কোয়েশ্চেন পেপার রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা যে কোনো পিডিএফ অ্যাক্সেস করতে পারবে, এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এই সমস্ত পিডিএফ তো রয়েছে, এবং যাদের কিন্তু আরপিএফ এসআই 2024-এর পেপারটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে, সুন্দরভাবে 55টা পেজে কভার করা রয়েছে, যেটা তোমরা 35 রুপিসে পেয়ে যাবে। আর এসএসসি জিডি 2024-এর পেপারটা তোমরা পেয়ে যাবে 50 টাকার মধ্যে, যেখানে 53টা শিফট একদম বাংলা ভাষায় রয়েছে। এইভাবে তোমাদের যে কোনো পিডিএফে যদি প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে, এবং এনটিপিসি 5000+ জিকে কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো কিন্তু কেউ বাদ দেবে না, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ভারত সরকার কর্তৃক পরিচালিত যে স্মার্ট সিটি মিশন এর আওতায় প্রাথমিকভাবে কতগুলি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এখানে হাউ মেনি সিটিজ আর ইনিশিয়ালি ইনক্লুডেড আন্ডার দ্য স্মার্ট সিটিজ মিশন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমাদের এখানে কিন্তু আমাদের যেটা জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে, কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এসএসসিতে আমাদের কীভাবে জিজ্ঞাসা করা হয়, যে 2024-25-এ আমাদের স্মার্ট সিটিতে ফার্স্ট যে সিটিটা রয়েছে সব থেকে স্মার্টেস্ট, সেটার নাম কি। তো এইভাবে আমাদের হয়তো জিজ্ঞাসা করা হয়। আবার এখানে যেটা রয়েছে আমাদের যে ক্লিনেস্ট সিটি, তো সেটা এবার কোনটা, তো এইভাবে কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়। কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের যে প্রাথমিকভাবে কতগুলো শহর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে এসএসসির তুলনায় কিন্তু এবছরের রেলের এক্সাম বা আগের বছরের তুলনায় অনেকটা কিন্তু তোমাদের ডেপথে গিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে সমস্ত কোশ্চেন। আমি দেখছি সেটা ফলো করেছি 2025-এর আমাদের গ্র্যাজুয়েট লেভেলে। সুতরাং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আমরা কিন্তু কোনো রকমভাবে ওপর দিয়ে ছাড়তে পারবো না, ঠিক আছে। আমাদের ভেতরে গিয়ে কিন্তু একটু পড়তে হবে। তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে 100টি শহরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল স্মার্ট সিটি মিশনের আওতায় প্রাথমিকভাবে। পরে কোশ্চেন আছে, তখত ই বাহি যে শিলালিপি কোন পার্সিয়ান শাসকের কথা উল্লেখ করা হয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু আমাদের গন্ডোফার্নেসের কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তো রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে কেমিক্যাল যে চেঞ্জ, যার এক্সাম্পল এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি যে সমস্ত জিনিস আমরা, দেখা গেলো আমি কি করছি, এখানে অপশন যেমন রয়েছে আমাদের বরফকে গলে যাওয়া, তো বরফ যখন গলে যাচ্ছে সেই জল থেকে আবার বরফ আবার পুনরায় আনা যায়, তার মানে কি এটা একটা ভৌত পরিবর্তন, যেটাকে কিন্তু পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে আনা যায়। ফুটন্ত জল থেকে যেমন ঠান্ডা জল করা যায়, আবার ঠান্ডাকেও ফুটন্ত জলে রূপান্তরিত করা যায়। ঠিক সেরকমভাবে কাগজকে কাটাও যায়, আবার জোড়াও লাগানো যায়। বাট এখানে আমাদের যেটা রয়েছে কাঠকে পোড়ালে সেটা কিন্তু কয়লার আকারে চলে যাবে, সেটাকে পুনরায় আমরা কাঠে আনতে পারবো না, যেটা কিন্তু আমাদের একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। পরের কোশ্চেন, উদ্ভিদের মূলের কোন কাঠামোগত কার্যকারী সমস্যা গ্যাস বিনিময়ে বাধা সৃষ্টি করবে, কিন্তু জল শোষককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না। তো এইখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে বায়বীয় যে অঙ্গগুলিতে বিঘ্নিত যেটা আমাদের রয়েছে স্টোমাটাল যন্ত্রপাতি। পরে কোশ্চেন আছে, কম্পিউটার সিস্টেমের যে আমাদের ভার্চুয়াল যে মেমোরির যে প্রাথমিক উদ্দেশ্য সেটা কোনটা, অর্থাৎ এখানে আমাদের যে চাওয়া হয়েছে যেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, এর যে মূল যে উদ্দেশ্য সেটা কি। তো সঠিক অ্যান্সার যেখানে আমাদের হয়ে যাবে যে ডিস্ক স্পেস ব্যবহার করার যে র্যামের যে ক্ষমতা বৃদ্ধি করা, সেটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য, যে এই যে আমাদের কম্পিউটার যে সিস্টেম রয়েছে যার যে ভার্চুয়াল যে মেমোরি, এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ডিস্ক স্পেস ব্যবহার করে র্যাম অর্থাৎ রিড
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা রয়েছে তার ক্ষমতাকে ইনক্রিজ করা। পরের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে আইন প্রণয়নের মাধ্যমে আন্তর্বর্ণ এবং আন্তঃধর্মীয় যে বিবাহ প্রচারের জন্য পরিচিত ছিলেন? তো আমরা তো সকলেই জানি সেটা। তার নাম কি? অবশ্যই কিন্তু তিনি সমাজ সংস্কারের একজন গুরুত্বপূর্ণ লিডার বলতে পারো। তার নাম রাজা রামমোহন রায়। তিনি কিন্তু এই যে আমাদের বিবাহের যে প্রথাটা যেটা আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় সেটাকে কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরের কোশ্চেন আছে, সবরমতী নদী নিম্নলিখিত কোন স্থান থেকে উৎপন্ন হয়েছে? তো সবরমতী রিভার সম্পর্কে তো আমরা প্রায় সকলেই জানি, যেটা কিন্তু আমাদের আরাবল্লী যে রেঞ্জ রয়েছে যেটা কিন্তু আমাদের রাজস্থানের দিকে অবস্থান করছে, শুধু পার্টিকুলার রাজস্থান নয় বাট রাজস্থানের দিকেই অবস্থান করছে, যে আরাবল্লী পাহাড় সেখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের এই সবরমতী রিভার। ঠিক আছে? আর এই সবরমতী রিভারের কাছেই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কি স্টেডিয়াম রয়েছে, সেটার নাম তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরে কোশ্চেন আছে, নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারে সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের উদাহরণ রয়েছে? তো এই যে আমাদের যে আমাদের ডেস্কটপের যে কম্পিউটার রয়েছে সেখানে যে অপারেটিং সিস্টেম একটা উদাহরণ রয়েছে নিচের কোনটা? তো এখানে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, অ্যাডবস যে ফটোশপ রয়েছে, এছাড়া গুগল ক্রোম রয়েছে। এগুলো কি আমাদের অপারেটিং সিস্টেম? কখনোই না। এখানে আমাদের যেগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 13, উইন্ডোজ যে আমাদের এগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের যে ৯৭তম যে সংবিধান সংশোধনী আইন দ্বারা রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক যে নীতিগুলো যে ধারাগুলো যুক্ত করা হয়েছিল সেটা কোনটা? তো এখানে আমাদের যে 97th যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে আমরা দেখতে হবে। আমাদের যে সমস্ত অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো হয়েছিল, ঠিক আছে? সেই সমস্ত অ্যাক্টগুলোকে আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। একদম ২০২৫ পর্যন্ত যে সমস্ত অ্যাক্টগুলো আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে আমাদের সংবিধানে, সবগুলো কিন্তু আমাদের প্রায় দেখতেই হবে। তো এখানে 97th যেটা রয়েছে সেখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে আর্টিকেল নাম্বার 43 যে বি রয়েছে, ক্লজ নাম্বার বি, সেটাকে কিন্তু অ্যাড অন করা হয়েছিল এই কনস্টিটিউশনে, এই যে আমাদের ৯৭তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আর তোমাদের বলে রাখি, আমরা কিন্তু এই গ্র্যাজুয়েট লেভেল এক্সাম চলাকালীন সেই সময় কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্টিকুলার যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য ছিল সেই ক্লাসটা তোমরা কিন্তু দেখে নেবে, কারণ ওখান থেকে প্রশ্ন 100% আবারও আসবে। ঠিক আছে? এসেওছে, আবারও আসবে। পরের কোশ্চেন, কিবোর্ড ব্যবহার করে ডায়ালগ বক্স বা মেনুতে বিকল্পগুলির মধ্যে নেভিগেট করার জন্য ট্যাব এর প্রাথমিক কাজ কি? তো ট্যাব যেটা রয়েছে, ট্যাবটা কি? এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ট্যাব যে কিটা রয়েছে এটার প্রাথমিক কাজ কি সেটাই আমাদের দেখতে হবে। তো ট্যাব যে বটনটা রয়েছে আমাদের কম্পিউটারের যে কিবোর্ডে, তার কাজ কি সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই যে পরবর্তী যে উপলব্ধ বা বিকল্প যেটা নিয়ন্ত্রণ করতে বা ফোকাস করতে বা সরাতে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করে থাকি এই ট্যাব। তার মানে কি, আমরা যখনই কোনো ধরনের দেখবে যে প্যারা যখন চেঞ্জ করছি, যখনই আমরা ট্যাবটা দিয়ে দিই তখনই কিন্তু ডাইরেক্ট কিন্তু সেই প্যারাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এটাই কিন্তু এর মূল কাজ হচ্ছে ট্যাব কি এর। ২০২৫ সালের কোন দেশ যে আমাদের রয়েছে ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পানামা। পরে কোশ্চেন, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ভারত যুক্তরাজ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কত শতাংশ চূড়ান্ত হয়েছে, যা উভয় দেশকে চুক্তিটি সম্পন্ন করার কাছাকাছি নিয়ে এসেছে? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, কত পার্সেন্টের কাছাকাছি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত এবং যুক্তরাজ্য যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে কত শতাংশ চূড়ান্ত হয়েছে? 90%। পরে কোশ্চেন আছে, কোন নগর স্থানীয় স্বায়ত্তশাসিত যে সংস্থা রাস্তার আলো এবং নিষ্কাশনের মতো সীমিত যে পৌরসভার কাজ সহ ছোট ছোট যে শহরগুলো পরিচালনা করে, সেটা কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে টাউন এরিয়া কমিটি। তারাই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে, যেমন রাস্তার আলো, নিষ্কাশন অর্থাৎ জল নিষ্কাশনের যে ব্যবস্থা বা পৌরসভার যে সমস্ত ছোটো মোটো যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখভাল করার কাজ রয়েছে টাউন এরিয়া কমিটির। পরের কোশ্চেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুথুট ফাইন্যান্স ভারত জুড়ে কতগুলি নতুন শাখা খোলার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে? অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে, যা স্বর্ণ ঋণ বাজারে তার উপস্থিতি আরও জোরদার করেছে। তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হবে এরকম কতগুলো সংখ্যাটা ১১৫।
পরে কোশ্চেন, এমএস পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি রয়েছে? ঠিক আছে, তো স্লাইড মাস্টার যেটা রয়েছে তার মূল উদ্দেশ্য কি? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এখানে হয়ে যাবে যে সকল যে সমস্ত স্লাইডগুলো রয়েছে তাদের মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ বিন্যাস, ফন্ট এবং যে লেআউট সেটাকে কিন্তু প্রয়োগ করা, এর জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে স্লাইড মাস্টার। এটাই এর মূল উদ্দেশ্য। পরে কোশ্চেন, চন্দ্রাস সারফেস যেটা রয়েছে আমাদের যেটা রয়েছে থার্মোফিজিক্যাল যে এক্সপেরিমেন্ট রয়েছে 2025-এর পেলোড এর প্রাথমিক উদ্দেশ্য কি রয়েছে? তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু চন্দ্র যে রেগোলিতের যে উল্লম্বভাবে যে তাপমাত্রা, যে প্রোফাইল সেটাকে কিন্তু পরিমাপ করার কাজই হচ্ছে এটার। কিসের? চন্দ্রাস সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্টের। পরে কোশ্চেন, ভারতীয় ও পাশ্চাত্য উভয় শিক্ষা প্রচারের জন্য কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে? সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে বেদান্ত কলেজ, যেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রয় কলকাতায়। পরবর্তী প্রশ্ন ছিল, সুপ্রিম কোর্ট কেবল কোন নির্দিষ্ট উদ্দেশ্যে 32 নম্বর অনুচ্ছেদের অধীনে রিট জারি করতে পারে? তো আমরা তো কিছুক্ষণ আগেই বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু যে রিটগুলো টোটাল 5টা রিট যে জারি করে, যেটা আর্টিকেল নাম্বার সুপ্রিম কোর্ট 32 এর মাধ্যমে, হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে, এই টোটাল 5টা রিট কিন্তু তারা কিন্তু জারি করে। এবং এই যে 32 নম্বর রিটের যে রিটগুলো জারি করতে পারে সেটা হচ্ছে মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য। কেন করে? কারণ মৌলিক অধিকার যদি কোনো রকমভাবে কোনো মানুষের ভারতের অবস্থান করি, কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয় কোনোভাবে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই জায়গায় একদম চলে আসবে। ঠিক আছে, তো এই আর্টিকেল, এই যে 32 নম্বর আর্টিকেল রয়েছে, এটা কিন্তু এই পাওয়ারটা দিচ্ছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল নাম্বার 32। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মৌলিক অধিকারের রক্ষা। পরে কোশ্চেন, আর মৌলিক অধিকারের যে রক্ষাকর্তা কাকে বলে? আমরা তো এই জন্যই সুপ্রিম কোর্টকে বলে থাকি যে মৌলিক অধিকারের রক্ষাকর্তা, তাই না? আচ্ছা, লেবার ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব জরিপে ভারতে সামগ্রিকভাবে বেকারত্বের হার কত শতাংশ? ভারতের যে সামরিকভাবে যে এই যে আমাদের ষষ্ঠ বার্ষিক যে কর্মসংস্থান বেকারত্ব জরিপে ভারতের যে সামগ্রিক এমপ্লয়মেন্ট অর্থাৎ অ্যানুয়াল এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের যে সার্ভে হয়েছিল, কন্ডাক্ট করানো হয়েছিল লেবার ব্যুরোর মাধ্যমে, 6th অ্যানুয়াল যেটা হয়েছিল, তো এখানে সেই হিসাবে আমাদের কত পার্সেন্ট আমাদের রয়েছে? সঠিক অ্যান্সার হবে 5.4%। পরে কোশ্চেন, এখানে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বেশ ভালোভাবে জিজ্ঞাসা করেছে। দেখবে তোমরা যারা কিন্তু একদম বেসিক কনসেপ্ট যাদের কিন্তু নেই জিকে সেকশনে, তারা কিন্তু এই ধরনের প্রশ্ন কখনোই কিন্তু করতে পারবে না। এখানে যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে 24 নম্বর আমাদের যে ল্যাটিটিউড রয়েছে, ঠিক আছে, এটা পাস করছে, এটা যাচ্ছে ভারতের নিচের কোন রাজধানীর সবচেয়ে কাছাকাছি মানে অবস্থান করছে? কত নম্বর অক্ষরেখা? 24 নম্বর ল্যাটিটিউড, 24 নম্বর অক্ষরেখা। তো আমরা জানি যে আমাদের যে টপিক অফ ক্যান্সার, যেটা কিন্তু আমাদের ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, যেটা আমাদের হচ্ছে টপিক অফ ক্যান্সার, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে। তাই তো আমরা জানি যেটা কিন্তু আমাদের ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও জানি যে ভারতের একটা রাজ্য রয়েছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের ক্যাপিটাল সিটি রাঁচির ওপর দিয়ে কিন্তু গেছে এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, তাই তো, যেটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে। কিন্তু এইখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে 24 ডিগ্রি অক্ষাংশে ভারতের কোন রাজধানীটা কাছাকাছি অবস্থান করছে, মানে কতটা ডেপথে না পড়লে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, একদম মানে তোমাদের পুরো একদম লঙ্গিটিউড ল্যাটিটিউড সম্পর্কে, ভারতের রাজ্যগুলোর অবস্থান সম্পর্কে, তাদের ক্যাপিটালগুলো অবস্থান সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার থাকতে হবে, তবেই এটা উত্তর দেওয়া যাবে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশের যে ভোপাল সিটি রয়েছে, সেটা কিন্তু ভোপাল যে ক্যাপিটাল সিটি রয়েছে, সেটা কিন্তু এই 24 নম্বর অক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে। এই জন্যই কিন্তু তোমাদের জিকে এবং ম্যাথ সেকশনে সব থেকে বেশি জোর দিতে হবে, তাই না? জিকেও বললাম নাকি, আবার জিকে। তো আমি তো দেখতেই পাচ্ছি এখানে কী ধরনের কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে 2025-এ। সত্যিই তোমাদের লেভেলটা ভালো রকম ছিল কিছু কিছু শিফটে, বা সব শিফটে নয় কিন্তু, ঠিক আছে। তো এই ধরনের যে শিফটগুলো ছিল কিছু কিছু শিফটে, যেখানে কিন্তু কনসেপ্টের ক্ল্যারিটি একদম তোমাদের ডেপথে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। আর এই যে প্রশ্নগুলো ছিল, এই জন্যই কিন্তু তোমাদের জিআই এবং ম্যাথে ফুল স্কোর করতে হবে। রিজনিংয়ে তোমরা কিন্তু ফুল স্কোর করতে পারবে, বাট রিজনিংও কিন্তু এই এসএসসি রিজনিংয়ের মতো নয়, ঠিক আছে। রেলওয়ে রিজনিং মানে স্ট্যান্ডার্ড রয়েছে,
কিন্তু ম্যাথের কিন্তু অতটা স্ট্যান্ডার্ড নেই, যে কেউ কিন্তু ম্যাথ করে ফেলতে পারবে রেলওয়ের, কিন্তু এসএসসির ম্যাথের স্ট্যান্ডার্ড একটু ভালো রয়েছে। ঠিক সেরকম জিআই কিন্তু এই রেলওয়েতে ভালো রকমের জিজ্ঞাসা করায়, সুতরাং দুটোই যদি আমরা ভালো করে নিতে পারি তাহলে কিন্তু এখানে 60 মার্কস আমরা কিন্তু সিকিওর করতে পারবো। এবং এই যে জিকে সেকশনটা রয়েছে সেখানে যদি আমরা 40 নম্বরের মধ্যে 20 নাম্বার 50% যদি আমরা পেয়ে যাই তাহলে সিলেকশন থেকে কেউ সরাতে পারবে না। ঠিক আছে, তো আমাদের টার্গেট সবসময় এখানে জিকে সেকশনে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা 20 থেকে 25 নম্বর টার্গেট কিন্তু অবশ্যই করব। আর বাদবাকি সেকশনগুলোতে আমাদের ফুল স্কোর করতেই হবে, কারণ জিকে সেকশনে ফুল স্কোর করা রেলওয়ে মতো এক্সামে একদম ইম্পসিবল। ঠিক আছে, বাট সব শিফটে নয়, আবারও বলছি কিছু কিছু পার্টিকুলার শিফটে এরকমটা হয়েছে। পরে কোশ্চেন আছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022 ভারতের 193টি দেশের মধ্যে কোন স্থান অর্জন করেছে? তো ভারত এখানে কিন্তু কোন স্থান অর্জন করেছে সেটা কিন্তু 2022-এর কারেন্টের হিসাবে, তাহলে ভাবো এক্সাম হচ্ছে 2025-এর আর নোটিফিকেশন বেরিয়েছে 2024-এ, আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে 2022-এ 193টা দেশের মধ্যে ভারতের অবস্থান কোথায় ছিল, যেটা 108 নম্বর পজিশন ছিল ভারতের। কোন ইন্ডেক্স? জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022-এ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পেপারের স্ট্যান্ডার্ড। পরে কোশ্চেন, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্যে বিস্তার লাভ করছে? তো পূর্ব উপকূলীয় যে সমভূমি রয়েছে যেটা কিন্তু কোন রাজ্য থেকে কোন রাজ্য? অবশ্যই পূর্ব উপকূলীয় সমভূমি, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু হবে তো তামিলনাড়ু এদিক পর্যন্ত যাচ্ছে, যেটা আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। উপকূলীয় যেহেতু সমভূমি তার জন্য এটা এইভাবে যাবে। পরে কোশ্চেন, দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যে গর্ভগৃহের উপরে নির্মিত যে ধাপযুক্ত বা পিরামিড আকৃতির যে কাঠামো তাকে কি বলে? তো ভালো রকমের কোশ্চেন এখানেও জিজ্ঞাসা করা হয়েছে। মন্দির সম্পর্কেও তোমাদের ক্লাস কিন্তু ডিটেল কিন্তু দেওয়া রয়েছে, ক্লাসে গিয়ে এখনই দেখে নেবে যাদের প্রয়োজন রয়েছে। এই যে মন্দির সম্পর্কে দেওয়া হয়েছে, যে মন্দিরের যে উপরে মানে একদম উপরের দিকে যে ধাপযুক্ত যে পিরামিডের আকৃতি, মানে উপরের দিকটা যে সোচালো যে জায়গাটা হচ্ছে, তো এই যে উপরের দিকের যে অংশটা সেই আকৃতিটার কাঠামোটার নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বিমান, এর নাম হচ্ছে কি বিমান। পরে কোশ্চেন আছে, 2024-25 যে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ভারতের জিডিপি কত শতাংশ হিসাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর বর্তমান যে ব্যয় কত শতাংশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে 0.64%। পরে কোশ্চেন, 2025 সালে কোন দেশটি বঙ্গোপসাগরে আন্তঃসরকারি সংস্থা সভাপতিত্ব গ্রহণ করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন আছে, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্ডেক্সটা, কারণ এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে। ঠিক আছে, সেটা সমস্ত এক্সামে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অলরেডি আমাদের এগুলো সব দেওয়াই আছে। তো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এর হিসাবে এখানে কিন্তু মূল্যায়ন করা হয়েছে এটা, যেখানে কিন্তু কত নম্বর র্যাঙ্ক রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে 63। কিন্তু এখানে কিন্তু টোটাল এখানে দেশের সংখ্যা রয়েছে কতগুলো দেশ? 63 দেশ রয়েছে এই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে। পরে কোশ্চেন, 2024 সালের বিধানসভা নির্বাচনের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দল এবং নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে নিম্নলিখিত কোন জোট? তো কি ধরনের কোশ্চেন এগুলো? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার এ রয়েছে, JMM বারহেইট। ঠিক আছে, পরে কোশ্চেন, ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে প্রতিবাদে বক্সি জগবন্ধু কোন সালে পাইকা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পাইকা বিদ্রোহ 1817 সালে, যেটা কিন্তু হয়েছিল জগবন্ধুর নেতৃত্বে। এটা কিন্তু অবশ্যই আমরা জানি, এগুলো সবই আমাদের এক্সামে করানো হয়েছিল কোশ্চেনে, যেগুলো আমাদের ক্লাসে করানো হয়েছিল। পরে কোশ্চেন আছে, 2024 সালে চালু হওয়া যে ডিজিটাল কৃষি মিশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো এখানে বিবৃতি রয়েছে আমাদের তিনটে, তো এখানে কিন্তু তোমরা ভালো করে সবকটা পড়ো। এখানে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার যেটা রয়েছে সি। এখানে 1 নম্বরে যেটা রয়েছে এর মধ্যে যে ডিজিটাল যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং যে এগ্রিস্ট্যাক এবং ব্যাপক মাটির উর্বরতা মানচিত্র তৈরি করা, এটা তো অবশ্যই হবে। এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে মিশনটি প্রমাণিত তথ্যের মাধ্যমে কৃষকদের ঋণ এবং বীমার মতো ডিজিটাল পরিষেবাগুলিকে সহজতর করার চেষ্টা করে থাকে। বাট এই যে অপশন নাম্বার 2 রয়েছে এটা কিন্তু নয়, যেটা এগ্রিস্ট্যাক সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়, এটা কোনোভাবে সঠিক নয়, যেটা কেন্দ্র এবং রাজ্য উভয়ের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। আমাদের অপশন নাম্বার সি এখানে রাইট অ্যান্সার হবে।
সকলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ আমরা দেখতে পেলাম যে সেই সমস্ত এক্সামে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হলো, এই 40টা প্রশ্ন তো আমরা দেখলাম, তাই না? তো এর মধ্যে মোটামুটি ভালো লেভেলের যেগুলো ছিল, মোটামুটি 10টা প্রশ্ন কিন্তু এমন কোয়েশ্চেন ছিল যেগুলো কিন্তু সত্যিই ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল। ঠিক আছে? যেগুলো আমাদের মেন্স লেভেলে আসার মতো কোয়েশ্চেন। তো এই প্রশ্নগুলোই কিন্তু যারা তোমাদের সিবিটি 2 দেবে সামনে, সেইগুলো কিন্তু তোমরা এই প্রশ্নগুলোই অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে। এই ধরনের প্রশ্নই তোমাদের কিন্তু আবারও সিবিটি 2 তে জিজ্ঞাসা করা হবে, যেখানে কিন্তু এই 40টার মধ্যে যে 10টা কোয়েশ্চেন ছিল প্রায়, এই 10টা কিন্তু ভালো মাত্রার কোয়েশ্চেন কিন্তু ছিল, যেগুলো মেন্স লেভেলের। তো এইভাবে কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং পরবর্তী আমাদের পার্ট 2 চলে আসবে। এইভাবে কিন্তু প্রতিটা শিফট আমরা কিন্তু এখানে আলোচনা করে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমরা সেটা জানিয়ে দেবে। ঠিক আছে? আর কোনো যদি টপিক তোমাদের যদি প্রয়োজন হয় সেটাও তোমরা জানাতে পারো। কারণ আমাদের অন্যান্য টপিকও আমাদের চ্যানেলে রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এই নিয়ে কোনো চিন্তা নেই। কারণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পিডিএফ গুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমরা যদি কমপ্লিট করে নাও, আশা করছি সেখান থেকে 80% তোমরা স্কোর কিন্তু করতে পারবে। অলরেডি কিন্তু আমরা কমনও দিয়ে এসেছি অন্যান্য এক্সামগুলোতে। তো সেগুলো তোমরা দেখে নিও যাদের যেটা প্রয়োজন রয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের জুন পর্যন্ত পড়ে যেতে হবে। আর জুন মাসেরটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়েও যাবে 1 সপ্তাহের মধ্যে। আর তোমাদের বলে রাখি, আমাদের যে এনটিপিসি 2025 এ গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয়েছে, তারও পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে বাংলা ভাষায়। তাও আবার এটা সাবজেক্ট ওয়াইজ পাবে, অর্থাৎ যেমন হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, জিওগ্রাফি থেকে এসেছে, পলিটি থেকে এসেছে, এইভাবে সমস্ত কোয়েশ্চেন সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে। কিছুদিন একটু ওয়েট করতে হবে, যেটা কিন্তু রেডি হচ্ছে। এবং তোমাদের বলে রাখি, এই যে আমাদের এনটিপিসির আগের বছরের যে 133টা শিফট এক্সাম হয়েছিল, সেই পিডিএফটা কিন্তু তোমরা অবশ্যই করে যাবে, কারণ সেখানে 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, যেটা তোমরা 99 রুপিসে পেয়ে যাবে। সুতরাং যাদের তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 এর পেপারটা প্রয়োজন আছে, তোমরা সকলে একটা মেসেজ করে দেবে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? যখন তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া এই সমস্ত পিডিএফ তো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য এনটিপিসি পিওয়াইকিউ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। বাকিগুলো তোমাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে। তো পরবর্তী ক্লাস নিয়ে আসছি আমরা এই চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। ধন্যবাদ। পরবর্তী ক্লাস নিয়ে আসছি।